সংবিধানে বহু তত্ত্ববাদ চায় না জামাত। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নয় দলটি একমত দ্বিকক্ষ সংসদে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপির নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভীর। দ্রুত নির্বাচনের পক্ষে বেশিরভাগ বামপন্থী দল। মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ সিপিবির। সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সংবিধানে বহু তত্ত্ববাদ চায় না জামাত ইসলামে। সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর নয় 5 বছরে রাখার পক্ষে দলটি। ঐকমত্য কমিশন প্রস্তাবিত দ্বিকক্ষ সংসদে একমত জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে জামাত। এ সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের। এর সাফল্য নির্ভর করছে দলগুলোর সদিচ্ছার উপর। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। 7 ঘন্টা বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে দ্বিকক্ষ সংসদের প্রস্তাবে একমত। প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে জামায়াত বলছে, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবে একমত নন তারা। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি। তারা জানান, কমিশনের সঙ্গে আরও বৈঠক হবে। আমরা প্রায় 5টা পর্যন্ত আলোচনা করেছি, আমাদের আলোচনা অসমাপ্ত আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের ধীর গতিতেও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। এছাড়া সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান অন্য নেতাদের। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে 1 যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন?
এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি, তবে এখন সম্পর্ক গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শনিবার সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিওবিন এর নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্য অংশ নেয়। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখে চীন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টি একসঙ্গে কাজ করবে। নির্বাচন নিয়ে আমরা জেনেছি এটা বাংলাদেশের জনগণের নিজস্ব বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের এই দলটির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। এখন দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আর বৃদ্ধি পাবে। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাতদুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয় ঐক্যমত হয়েছে তা বাস্তবায়ন করে নির্বাচন আয়োজনের তাগিদ এইসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে। সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়, এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির। সব ঐক্যমতের বিষয় তো নাই, সনদে সাইন করতে হবে বিভিন্ন জন, ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে, মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে।
আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জমিদার আমলের বিরল স্থাপত্য আর সবুজের ছোঁয়ায় জুড়িয়ে যায় মন। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ময়মনসিংহের শশীলজ। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলছেন নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। শনিবার বিকেলে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন করে তিনি আরও জানান, টিআইএন না থাকায় আয়কর জমা দিতে পারেননি। শনিবার বিকেলে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখন উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নেননি। এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও নেই। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আয়কর জমা না দেওয়ার প্রশ্নের মুখে এর জবাব দেন উপদেষ্টা আসিফ। দাবি করেন, মিডিয়াকে চাপ দিয়ে তার সাবেক এপিএস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। আয়কর জমা দিতে হলে তো আপনার 3 নম্বর 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার 3 নম্বর নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের তহবিল অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নানা সমালোচনার জবাব দেন ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পিডিবিএফ নিয়োগে বিগত সময়ের স্বজনপ্রীতি হলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের বিচার না হলে অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পরিণত হবে। দেশের স্বার্থে ডক্টর ইউনূস সরকার ও বিএনপি জামাত, এনসিপি, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং বিভিন্ন ইসলামিক দল সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক পক্ষের ঐক্যমত্য জরুরি বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার রাতে ফেনী শহরের রয়্যাল স্যালমন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা এখন নাই, যে সেই পুরানো রাজনীতিটার চর্চা আবার আস্তে আস্তে শুরু হচ্ছে। একে অপরকে দোষারোপ করা, যতক্ষণ পর্যন্ত ছাত্রদের অবদান এবং রাজনৈতিক দলের অবদান, দুই অবদানকে আমরা একসাথে করে ভাবতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হবে না। যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, কারণ যে যার সন্তান হারাইছে, যার জমি দখল হয়েছে, যার ব্যবসা লুটপাট হয়েছে, তার অবশ্য অধিকার আছে এটার বিচার পাওয়ার। পোপ ফ্রান্সিসের শেষকৃত অনুষ্ঠানে অন্তত 40টি দেশের সাবেক ও বর্তমান সরকার প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্থানীয় সময় শনিবার সকাল 10টায় অনুষ্ঠান শুরুর আগে এবং 12টার পর তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও জানান, প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সজাগ রয়েছে।
অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান, তাদের প্রাইম মিনিস্টার, অনেক দেশের কিং কুইন, এদের সাথে উনি কথা এক্সচেঞ্জ করেন। এখানে আসার পরে ওনার দুইটা মিটিং হয়। একটা হচ্ছে উরুগুয়ের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। ল্যাটিন আমেরিকার এই মার্কেটটাও কীভাবে আমরা আরও এক্সপ্লোর করতে পারি, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটু আগে কথা হলো কার্ডিনাল জ্যাকব কুকাভাত। উনি মূলত কেরালার, কিন্তু উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন কার্ডিনাল। আপনি জানেন পোপ ফ্রান্সিসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। উনি খুব বিগ অ্যাডমিরার ছিলেন পোপ ফ্রান্সিস আমাদের চিফ অ্যাডভাইজারের কাজে। এখন কোন পার্টি কি বললো আসলে সেটা আমাদের দেখবার বিষয়। আমরা বারবার আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না, এই রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবায় শৃঙ্খলা ফেরাতে মধ্যবর্তী কয়েকটি লাইসেন্স বাদ দিচ্ছে সরকার। বিটিআরসির খসড়া নীতিমালায় 22 ধরনের লাইসেন্সিং ব্যবস্থা কমিয়ে 3টি স্তরে নিয়ে আসা হচ্ছে। এতে থাকছে না আইজিডব্লিউ, আইআইজি, নিক্স এবং আইসিএক্স লাইসেন্স। টেলিযোগাযোগের মধ্যবর্তী এই সেবাগুলো দেওয়ার সুযোগ পেতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিরা। শুভ খানের রিপোর্ট। ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাবমেরিন কেবল ও আইটিসি থেকে আইআইজির মাধ্যমে ব্যান্ডউইথ নেয় মোবাইল এবং ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দেয় এনটিটিএন অপারেটর, আর মোবাইল অপারেটরদের জন্য টাওয়ার বসায় টাওয়ার কোম্পানি। মোবাইলে কথা বলায় অপারেটরদের মধ্যে কল আদান প্রদান হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর মাধ্যমে। অন্যদিকে আইএসপির মধ্যে ডাটা ট্রাফিক আদান প্রদান করে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বা নিক্স। টেলিকম খাতের এসব সেবার জন্য 22 ধরনের লাইসেন্স রয়েছে, যাকে অপ্রয়োজনীয় বলছে বিটিআরসি। স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স, অপ্রয়োজনীয় সেবা তৈরি করা, ভিওআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এই অনুযায়ী হয়ে আসছে। এই অবস্থায় নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রেজিম রিফর্মস পলিসি 2025-এর খসড়ায় 22 থেকে লাইসেন্স 3টি স্তরে নামিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা। বাদ দেয়া হচ্ছে আইজিডব্লিউ, আইআইজি, নিক্স ও আইসিএক্স লাইসেন্স। এসব লাইসেন্সের আওতায় থাকা সেবা প্রদানের সুযোগ দেওয়া হতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিদের। একটা চরম বিশৃঙ্খল অবস্থা থেকে বিটিআরসি এখন যে লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা দিয়েছে, এটা কোনো ডাউটই নাই যে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কল সেন্টার, ভেহিক্যাল ট্র্যাকিং এবং টিভাস সেবা দিতে থাকছে না লাইসেন্সের বাধ্যবাধকতা। বিশেষ শ্রেণীভুক্ত হিসেবে থাকবে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বর্তমানে দেশে আন্তর্জাতিক কল আদান প্রদান করছে 24টির মতো আইজিডব্লিউ অপারেটর। প্রস্তাবিত খসড়ায় দেশীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছে আইজিডব্লিউ এবং আইআইজি অপারেটররা। দেশীয় কোম্পানির কোনো ভবিষ্যৎ থাকে না এবং এটা মনে হচ্ছে বহুজাতিক কোম্পানির হাতেই সমস্ত সার্ভিস তুলে দেওয়ার একটা প্রক্রিয়া। ফাইনাল যে পলিসিটা পাবলিশড হবে সেখানে যেন আমাদের ইন্টারেস্টটা বিটিআরসি কিংবা সরকার যেন এনশিওর করে। বিটিআরসির নতুন নীতি 3 ধাপে 2027 সালের মধ্যে বাস্তবায়ন হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 7 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময় পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। ঢাকার শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যা পণ্য রপ্তানির একাধিক উইন্ডো হিসেবে দেখছে বাংলাদেশ বিমান। ঢাকার একটা বিকল্প কার্গো অপারেশন পয়েন্ট খুবই জরুরি ছিল। সেদিক থেকে আমরা সিলেটের সক্ষমতা চালু হয়ে গেলে সেটা কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসের জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মান অনুযায়ী কার্গো সেবা নিশ্চিতে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় ইডিএস মেশিন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল নিয়োগের কথাও জানিয়েছে গ্রাউন্ড সেবাদানকারী রাষ্ট্রীয় সংস্থা। এই ফ্লাইটটি স্মুথলি হ্যান্ডলিং করবার জন্য এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের
সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে সেখানেকার ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। বিমান কার্গো সার্ভিসে ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি আনতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অফডকেই খালাস হবে। অফডকগুলোর সক্ষমতার ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে 19 বছরে 6 দফায় 50 ধরনের পণ্য অফডকে পাঠানো হলো। শাখাউত রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় রাজস্ব বোর্ড NBR থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। NBR বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। এই অবস্থায় সব ধরনের পণ্যের ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তরের ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে অনুরোধ জানিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আহ্বান হচ্ছে 100% আইটেম, স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। চট্টগ্রাম বন্দর ও তার আশপাশের এলাকায় বর্তমানে 21টি প্রাইভেট আইসিডি বা অফডক কাজ করছে। বন্দরের উপর চাপ কমাতে চালু করা হয়েছিল এসব অফডক। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকের দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং, আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সে সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। আমরা মনে করি বর্তমানে 21টি অফডক চট্টগ্রাম বন্দরের আমদানিবাহী পণ্যের প্রায় 50% হ্যান্ডেল করতে সক্ষম। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। অবশ্য 1.5 বছর আগে বেসরকারি অফডক সীতাকুণ্ডের BM ডিপোতে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণ কোরিয়ায় কিভাবে বাংলাদেশে তৈরি পোশাকের রফতানি বাড়ানো সম্ভব সেই পথ দেখালেন স্বয়ং দেশটির রাষ্ট্রদূত। তাগিদ দিলেন দেশটির সঙ্গে করা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সুবিধা কাজে লাগানোর। আর চীন থেকে সরে আসা বিনিয়োগ বাংলাদেশমুখী করতে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান দেশটির উদ্যোক্তারা। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির অপ্রচলিত বাজারের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটিতে বাংলাদেশি পণ্যের হিস্সা বাড়াতে বৈচিত্র্যময় সিনথেটিক ও নন কটন পোশাক তৈরির পাশাপাশি গেল নভেম্বরে হওয়া কোরিয়া বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সুবিধা কাজে লাগানোর তাগিদ দিলেন স্বয়ং কোরিয়ার রাষ্ট্রদূত। I'm going to touch on how Bangladesh can increase the export of leather garments into Korea. Bangladesh must focus on diversifying its product range by prioritizing R&D in chemicals, fabrics, and fibers to enhance the quality and diversify its products. The economic partnership agreements between our two countries is more than extension of current GSP benefits. বাংলাদেশের বস্ত্র খাতে কোরিয়ান কোম্পানি ওহ ইয়ং উদ্ভাবিত দুটি রঙের উপযোগিতা মেলে ধরতে শনিবার রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শও দেন তিনি। Cutting edge technology will help meet the high standards and expectation of
the Korean market. ওহো ইয়ং কোম্পানির বাংলাদেশি প্রতিনিধি কোম্পানি টেক্সকোটেকের দাবি, কটন কাপড়ের জন্য রিঅ্যাক্টিভ ডাইসের সানফিক্স এইচপি রেঞ্জ ও পলিয়েস্টার কাপড়ের উপযোগী ডিসপার্ট সিরিজের অ্যাপেক্স রেঞ্জ ডাইস ব্যবহার করলে 40% সাশ্রয় হবে পানি ও জ্বালানি। East West trade conflict, we must need to focus more on product excellence. The excellent features of these two new series includes utility savings, time savings, water savings, and higher productivity and sustainability. চীন থেকে সরে আসা শিল্প ক্রয়াদেশ বাংলাদেশিমুখী করতে কোরিয়ান কোম্পানিগুলোর সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান দুই দেশের উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজারে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। চলতি বছরের প্রথম 3 মাসে দেশে এসেছে 1714 কোটি 80 লাখ টাকা, যা সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে প্রবাসে রেমিটেন্স যোদ্ধাদের নানা হয়রানি বন্ধ সহ প্রণোদনা আরও 5% বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শাহ আদিলুর রহমানের পাঠানো তথ্য ও ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে। তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 6,820 কোটি 80 লাখ টাকা রেমিট্যান্স এসেছে, আর চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1,714 কোটি 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। সবার পরে তার কোনো মূল্যায়ন পাইছি না আমরা। প্রবাসীরা ভাইয়েরা যদি দেশে ইনভেস্ট করে তাহলে আমার মনে হয় আরো ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাবে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে। তবে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব তাদের। প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিটেন্স পাঠাচ্ছে, তারা চাচ্ছে এটা তারা অব্যাহত থাকবে। যে কোনো চ্যানেলই হোক না কেন সেটার জন্য সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। যথাযথ মূল্যায়ন করতে পারি। পাশাপাশি 2.5% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি 5% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। এদিকে প্রবাসী আয় বাড়াতে আরও দক্ষতা নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের। আমাদের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে আরও বেশি করে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে এবং সেই লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো শুধু মৌলভীবাজার জেলা নয়, সারা জেলায় অনেকগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার। সুনামগঞ্জের তাহিরপুরে পাইলট নদীর নজরখালির বাঁধ ভেঙে দেশের অন্যতম মিঠা পানির মাছের প্রজনন ক্ষেত্র টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করেছে পানি। স্থানীয় জানান, শনিবার দুপুরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে। পুরো হাওর পানিতে পরিপূর্ণ হতে কমপক্ষে 15 দিন সময় লাগবে। হাওরের ফসল কাটা শেষ। বর্তমানে হাওরে পানি প্রবাহের 2টো বাঁধের মধ্যে একটি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, নজরখালির বাঁধটি স্থানীয়দের দেওয়া। বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় অভয়াশ্রমে বাড়বে মাছের উৎপাদন। কক্সবাজারে সমুদ্রের ভাঙন থেকে লোকালয় রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন একদল যুবক। শনিবার দুপুরে গানে গানে শরীরে নানা স্লোগান লিখে কুতুবদিয়ার আলী আকবর ডেইর এলাকায় ভাঙা বেড়িবাঁধে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান, প্রতি বর্ষায় দ্বীপের কোনো না কোনো পয়েন্ট বিলীন হয়ে সাগরের করাল গ্রাসে। বক্তারা বলেন, বিগত আমলে বেড়িবাঁধ সংস্কারের নামে হয়েছে শুধু লুটপাট। বেড়িবাঁধের আশ্বাস দিয়েও বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর দ্বীপের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি করা হয়। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান আয়োজকরা। টেকসই বেড়িবাঁধের আমরা যারা কুতুবদিয়ার 2 লক্ষ মানুষের দাবি এবং আমাদের যারা শিল্পাঙ্গন রয়েছেন কুতুবদিয়াতে, আমরা আজকে এখানে প্রতিবাদ করতেছি এই বেড়িবাঁধের জন্য। আমরা চাই আমরা সুন্দরভাবে
আমাদের বসতভিটায় আমরা বসবাস করতে চাই। স্বাধীনতার পর থেকে আমাদের এটা দাবি, এটা আমাদের একটা প্রাণের দাবি ছিল। কুতুবদিয়ার মানুষ করে আসছে, আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। তারপর বিভিন্ন নেতারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সিলেট অঞ্চলের হাওড়ের একমাত্র ফসল বোরো ধান, তবে এ ধরনের মান উন্নয়ন রয়েছে গবেষণার ঘাটতি। বর্তমানে চাষ হওয়া 11 জাতের বোরো কাটা শেষ হয় জ্যৈষ্ঠ মাসে, যা এ অঞ্চলের আগাম বন্যার সময়। বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মেয়াদী এবং সব পরিস্থিতি মোকাবেলায় বোরোর নতুন জাত উদ্বোধন জরুরি। আর ফসল রক্ষায় এপ্রিলের মধ্যে ধান কাটা শেষ করার পরামর্শ আবহাওয়া বিভাগের। নওশাদ আলম চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। বৈশাখ মাস জুড়ে সিলেট বিভাগের হাওর অঞ্চলে বোরো ধান ঘরে তোলার উৎসবে মেতে ওঠেন কৃষক। তবে এ কর্মসূচির শেষ না হওয়া পর্যন্ত বন্যা আতঙ্কে থাকেন হাওরবাসী। আবহাওয়াবিদরা বলছেন এপ্রিল মাসের মধ্যে ধান কেটে ঘরে তুললে এ আতঙ্ক থাকবে না। এপ্রিল মাসের মাঝামাঝি বা এইরকম সময়ে যদি জমিতে কেউ না থাকে, এই ব্যবস্থা যদি করার সুযোগ থাকে আর কি, তাহলে বিষয়টা কিন্তু ভাবা যায়। তখন কিন্তু ব্যাপারটা অবশ্যই ভালো হবে, এটা ধানের জন্য ভালো হবে এবং কৃষকের জন্য ভালো হতো আর কি। স্বল্প মেয়াদী বোরো ধান ব্রি 28 ও 29-এ ফলন আসত চৈত্র মাসে, কিন্তু এ ধান এখন খুব কম চাষ হয়। বর্তমানে ব্রি 88, 89, 92 ও 100 সহ 11 জাতের বোরো ধান চাষ হচ্ছে। এসব জাতের ধান কাটা শেষ হয় জ্যৈষ্ঠ মাসে, যে সময় সিলেট অঞ্চলে আগাম বন্যা হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এখন চলছে ধান কাটা, ধান মাড়াই এবং ধান শুকোনোর মহা উৎসব। আর শান্তিগঞ্জ উপজেলার এই অংশের ধান গাছগুলো এখনও সবুজই রয়ে গেছে। আগে তো মনে হতো 28টা চৈত মাসের ফলই তো 28 তো মাইক দিলে লাগে আমরা এই এলাকা তুই 28 করে না, আমি নিজেই করি না। যে ধানটা আগে পাকে এটা যদি সরকার আবিষ্কার করে তাহলে তো আমরা বালানি, কৃষকরা বালানা। সিলেট বিভাগের হাওরে ধান উৎপাদনের সবচেয়ে বড় বিপর্যয়ের নাম আকস্মিক বন্যা। সংশ্লিষ্টরা বলছেন পানি সরে যাওয়ার পর এবং পরবর্তী বন্যার আগেই ফসল কাটতে স্বল্প মেয়াদী ধান বাছাই করা এর অন্যতম সমাধান। হাওর এলাকায় আমরা চাচ্ছি যাতে 130 দিনে যাতে ফলন চলে আসে এরকম জাত আবিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটকে অনুরোধ জানিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ধানে চিটা আসে, তাই স্বল্প মেয়াদী এবং সব পরিস্থিতি মোকাবেলায় নতুন জাত উদ্ভাবন জরুরি। ভ্যারাইটি আবিষ্কারের ক্ষেত্রে কোল্ড টলারেন্স, হিট টলারেন্স, ডিজিজ টলারেন্ট, ইনসেক্ট টলারেন্ট, খরা সহিষ্ণু, শীত সহিষ্ণু নানা আঙ্গিকে আমাদের এখন স্পেসিফিক জাত উদ্ভাবনের প্রক্রিয়া চলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সম্প্রতি ভারতের উজানি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে এপ্রিল মাসের মধ্যে ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। নেত্রকোনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মুখ্য পরিদর্শকের কার্যালয় থাকলেও নেই কোনো কার্যক্রম। এমনকি সাইনবোর্ড টানানো থাকলেও বছরের পর বছর আসেন না কর্মকর্তা কর্মচারী, অথচ মাসে মাসে ঠিকই ভাড়া পাচ্ছেন বাড়ির মালিক। এই নিয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্টদের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা শহরের মধ্যনাগরা এলাকার একটি ভাড়া বাসায় প্রায় 1.5 যুগ ধরে একটি সাইনবোর্ড টাঙানো। পাট অধিদপ্তরের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মুখ্য পরিদর্শকের এ কার্যালয়ের অফিস ভাড়া বাবদ প্রতি মাসে 4,500 টাকা পান বাড়ির মালিক। তবে এ নিয়ে জানতে চাইলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী বলছেন বছরের পর বছর কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। দীর্ঘদিন দেখা নেই এ সরকারি কর্মকর্তার। কাজ ও জনবল না থাকায় সরকারের অর্থ অপচয় হচ্ছে বলে মন্তব্য তাদের। একসময় ছিল অফিস জন লোকজন আসতে যাইতো, দীর্ঘদিন যাবত এটা আর কোনো লোকজন আসে না। ছোটবেলা থেকে শুধু এই সাইনবোর্ডটাই দেখি, কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখছি না। 11 মাসের শেষ টাইমে
কাগজপত্র মেনটেন করে তার কাম করে জায়গা। এ বিষয়ে মুঠোফোনে মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে জানান তিনি কিশোরগঞ্জের দায়িত্ব পালন করছেন, নেত্রকোনায় তার বাড়তি দায়িত্ব। অথচ সরকারি ওয়েবসাইটে কর্মকর্তাদের তালিকায় নেত্রকোনার অতিরিক্ত দায়িত্ব লেখা নেই। এমনকি অফিসে না আসা নিয়ে দেখান নানা অজুহাত। মূল দায়িত্ব কিশোরগঞ্জ, তো নেত্রকোনা অতিরিক্ত দায়িত্ব। মাসের ভিতরে আমার যাওয়া হয়, ওখানে আমার বসা হয়। আর আমাদের যে সবগুলোই আপনার ওপেন আছে। এ বিষয়ে জানেন না জেলা প্রশাসকও, তিনিও দিতে পারেননি কোনো সমাধান। একজন অফিসারকে 2-3টি দপ্তরে দায়িত্ব দেওয়া থাকে, কিন্তু তারপরেও আমি তাদেরকে বলবো তারা যেন একটি শিডিউল মেনটেন করে, অর্থাৎ সপ্তাহে 5 দিন তাকে ভাগ করে দিতে হবে। কোন 2 দিন নেত্রকোনাতে বসে সেই 2 দিন তাকে এটা জানিয়ে দিতে হবে জনগণকে, কিংবা নোটিশ করতে হবে, যাতে জনগণ তার সমস্যার কথাগুলো ওই 2 দিন দিয়ে তাকে বলতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,590 হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,220 বেল। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। ময়মনসিংহের বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি। প্রায় সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী। সবজির পাইকারি দরদামের খবর জানাতে এই মুহূর্তে নগরের মেছুয়া বাজারে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, বাজারে গত কয়েক সপ্তাহ কিন্তু সেটি লাগামহীন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবজি শীতকালীন সবজি নামার পর এবং গ্রীষ্মকালীন সবজি ওঠার আগ মুহূর্তে এই যে মধ্যবর্তী যে সময়টা, এই সময়টা কিন্তু মূলত সবসময়ই সবজির বাজার চড়া থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমরা এখন আছি ময়মনসিংহ নগরের যে সবচেয়ে বড় পাইকারি বাজার, সবজির হাট আড়ত, সেটি হচ্ছে মেছুয়া বাজার। এখানে যে চরাঞ্চল রয়েছে ময়মনসিংহের, সেই চরাঞ্চল থেকে সব সবজি এখানে আমদানি হয়। তো আমরা বেশ কিছু সবজির আজকের যে দরদাম, পাইকারি দরদাম, সেটি জেনেছি। আজকে মূলত চিচিঙ্গা, ঝিঙ্গা সেটি বিক্রি হচ্ছে 50 টাকায়, যেটি গত রমজানও ছিল 25 থেকে 30 টাকা। তবে স্বস্তির খবর হচ্ছে যে আজকে এই পাইকারি বাজারে আমদানি কিছুটা বেড়েছে, যার কারণে 5 থেকে 10 টাকা গত সপ্তাহের তুলনায় সবজি কিন্তু কমেছে। আমরা যদি একটু বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকায়, বরবটি 50 টাকায়, করলা বিক্রি হচ্ছে 30 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 40 টাকা। কাঁচামরিচ কিন্তু বেড়েছে, যেখানে গত সপ্তাহে ছিল 40 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে পাইকারি 50 টাকা। পটল বিক্রি হচ্ছে 45 টাকা, গাজর 26 টাকা, টমেটো 20 টাকা, সাজনা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। এছাড়া কাঁকড় বিক্রি হচ্ছে 100 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা, ঢেঁড়স 30 থেকে 35 টাকা। এছাড়াও যে শাকসবজির কিন্তু আমদানি কিছুটা বেড়েছে, যার কারণে এই পাইকারি বাজারে আজকে কিছুটা কম। এছাড়া আমরা হল্যান্ডের আলু সেটি 14 টাকা বিক্রি হচ্ছে পাইকারি, এবং দেশি ঝড়ের কারণে বলছেন যে এখানে কিছুটা আমদানি কম হওয়ার কারণে সবজির দাম মোটামুটি লাগামহীন হওয়াতে, তবে তারা বলছেন যে এই গ্রীষ্মকালীন সবজিগুলো রয়েছে সেগুলো বাজারে উঠতে শুরু করেছে, এবং এই বাজারে তখন আসলে এই কমবে। তবে এখনো পর্যন্ত পাইকারি বাজার কিছু খবর চলেছে নেই। এখানে মোটামুটি বেশ বেশিরভাগ সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজার সেটি কিন্তু স্বস্তির খবর খুব একটা নেই। এখানে মোটামুটি প্রায় বেশিরভাগ সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব 50 টাকার নিচে কোনো সবজি নেই। তবে এই খুচরা বাজার কিন্তু এর থেকে আরও 20 থেকে 25 টাকা বেড়ে যায়, যে এখান থেকেই মূলত এটি কিছুক্ষণ পরে এই বাজারটি খুচরা বাজারের রূপ নেবে, এবং নগরের যেসব খুচরা বাজারগুলো রয়েছে তার বিক্রেতারা কিন্তু ভোর থেকেই এই বাজারে এসে তারা এই যে সবজিগুলো কিনে নিয়ে যাচ্ছেন, সেই সবজিগুলো বিক্রি করবেন সে খুচরা বাজারে 20 থেকে 25 টাকা বেশি দরে। তো এই ছিল মোটামুটি ময়মনসিংহ যে সবজির বাজার দর আমার কাছে ছিল, সেগুলো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।
ময়মনসিংহের সবজি বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক। দেশি হাঁসের তুলনায় অধিক মাংস এবং 3 গুণ বেশি ডিম দেওয়া নতুন এক হাঁসের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক। নতুন এই জাতের নাম দেওয়া হয়েছে বাউডাক, যা এখন প্রান্তিক খামারিদের আশার আলো। লাভজনক হয় দিন দিন খামারিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই হাঁস পালন। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। দেশি হাঁসের চেহারায় কিন্তু উৎপাদনে 3 গুণ বেশি ডিম আর বেশি মাংস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের হাঁস বাউডাক এখন প্রান্তিক খামারিদের আশার আলো। দেখতে যেন দেশি হাঁসি, খাবার ও লালন পালন পদ্ধতিও একই, তবে পার্থক্য রয়েছে উৎপাদনে। প্রচলিত দেশি হাঁস যেখানে বছরে দেয় 70 থেকে 80টি ডিম, সেখানে বাউডাক দেয় 220 থেকে 230টি ডিম। মাত্র 10 থেকে 12 সপ্তাহেই প্রতিটি হাঁসের ওজন দাঁড়ায় 2.5 থেকে 3 কেজিতে। দ্রুত বৃদ্ধি, কম মৃত্যুহার আর ভালো বাজার মূল্য সব মিলিয়ে লাভজনক হয়ে উঠেছে এই জাত। এটি লালন পালন করা যাচ্ছে পোল্ট্রি শেডেও। দেশি হাঁস এই 6 মাসে পরে খান লাগে, আর এটা 3 মাসে খায়ন যা। দেশি হাঁসের তুলনায় এগুলা অনেক বড় হয়, তারপরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। আর দেশি হাঁসের তুলনায় এগুলা ডিমও পারে বেশি, প্রায় 200 থেকে 250টার মতো ডিম পারে। 30-35 দিনে কিংবা 40 দিনে 3 কেজির মতো হয়ে যায়। দীর্ঘ গবেষণার ফল বাউডাক। দেশি বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম ভুইয়া ও তার গবেষণা দল। গবেষক জানান, বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে গড়া হয়েছে বাউডাক। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উৎপাদনও ভালো। সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খামারিরা যেমন লাভবান হবে, তেমনি পূরণ হবে পুষ্টির চাহিদাও। প্রকল্পের মাধ্যমে সেটাকে উৎপাদন করা হচ্ছে। প্রকল্প শেষে আমাদের পরিকল্পনা হলো সরকারি হাঁসের খামারগুলোতে আমরা এর বাচ্চা দিয়ে দিব। অলরেডি একটা খামারে এই হাঁস লালন পালন হচ্ছে, যেটা হলো আঞ্চলিক হাঁস প্রজনন খামার ময়মনসিংহে। তাছাড়াও আমরা কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার আপনার নারায়ণগঞ্জ এবং আমরা এই খুলনার দিকে আরেকটা হাঁস প্রজনন খামার আছে, সেই খামারে আমরা সেটাকে দিব, যাতে ভবিষ্যতে সেটাকে আরো ছড়িয়ে দেওয়া যায়। উৎপাদনে লাভজনক, বাজারে চাহিদা সম্পন্ন বাউডাক হতে পারে দেশের হাঁস খাতে নতুন সম্ভাবনার দুয়ার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাখাওয়াত হোসেন শাহ। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সিন্ধুর পানি নিয়ে ভারত কোনো ধরনের টাল বাহানা করলে শক্তির মাধ্যমে জবাব দেবে পাকিস্তান। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে 2 ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যেই ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ায় পেহেলগামে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর আবার উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। একের পর এক উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম 2 দেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি। এবার ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শনিবার এক সামরিক কুচকাওয়াজে ভাষণ দেন তিনি। সেখানে ইঙ্গিত দেন, সিন্ধু নদের পানি বন্ধের চেষ্টা করা হলে শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেবে ইসলামাবাদ। এ সময় তিনি আরও জানান, পাকিস্তান শান্তি চায়, তবে এ কারণে পাকিস্তানকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। নিজ দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ, কমানো বা ঘুরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা পূর্ণ শক্তি ও বল প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে। কেউ যেন কোনো ধরনের মিথ্যা ধারণা বা বিভ্রান্তিতে না থাকে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার জানান, হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তান। এদিকে শনিবার পেহেলগামের হামলার ঘটনায় জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে 2 ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া সশস্ত্র বাহিনী কাশ্মীরের জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধানও।
শুধু ভারতেই নয়, কাশ্মীরে হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে নেপাল ও অস্ট্রেলিয়াতেও। কাঠমান্ডুতে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন নেপালের জনগণ। নিহত নেপালি নাগরিকের জন্য ন্যায় বিচার দাবি করেন তারা। নয়াদিল্লিতে বিজেপি কর্মীরা পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি ও অস্ট্রেলিয়ার মেলবোর্নেও পথে নামেন সাধারণ মানুষ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গুজরাটে অভিযান চালিয়ে 1000-এর বেশি বাংলাদেশিকে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে 1000 বাংলাদেশিকে আটকের দাবি করেছে গুজরাট সরকার। গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাত দিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি এবং সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন গুজরাটের এই মন্ত্রী। তার দাবি, গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেফতার করা 4 বাংলাদেশির মধ্যে 2 জন আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন দাবি করে হর্ষ সাংঘভি বলেন, গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। আটক বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে দুপক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়ে গেছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে আলোচনা গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। আগামী শনিবার ইউরোপে পরবর্তী ধাপের আলোচনা হবে বলে জানা গেছে। দফায় দফায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা। আগের 2বারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 6 ঘণ্টা ব্যাপী চলে পরোক্ষ আলোচনা। এবারের বৈঠকেরও মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধি নিজ দেশে ফিরে গিয়ে আরও অভ্যন্তরীণ পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। তিনি আরও জানান, এবারের আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি কার্যকর ছিল। লিখিতভাবে একাধিকবার মতবিনিময় হয়েছে। পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আরাকচি। তবে তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মিসাইল বা প্রতিরক্ষা বিষয়াদি এই আলোচনার এজেন্ডা নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, খুব শিগগিরই ইউরোপে ফের বৈঠক হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 4র্থ দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। স্থান ও সময় নির্ধারণ করে পরে জানানো হবে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ আশা দেখছেন, আবার কেউ মার্কিন উদ্দেশ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না, কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক। এতে তাদের স্বার্থ নেই। আসলে চুক্তি না হলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই লাভবান হবে।
پیشرفتی ایران نداشته باشه বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা ঘিরে চুক্তির সম্ভাবনা তৈরি হলেও মতপার্থক্য ও পারস্পরিক অবিশ্বাস এখনও প্রধান বাধা হয়ে আছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি করেছে রাশিয়া। যদিও এই দাবিটি অস্বীকার করে ইউক্রেন জানায় অঞ্চলটিতে এখনও তাদের সেনা উপস্থিতি আছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিদিনই নিচ্ছে নতুন মোড়। এবার ক্রুস্কের যুদ্ধের ময়দান থেকে এলো নতুন ঘোষণা। রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ জানান, ক্রুস্ক অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছে। শেষ গ্রাম গর্নাল পুনর্দখলের মাধ্যমে এ অঞ্চলকে পুনরায় রাশিয়ার দখলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে রুশ জেনারেল জানান, এ অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে উত্তর কোরিয়ার সেনারাও। প্রচণ্ড ক্ষয়ক্ষতির মাঝেও তাদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। এ প্রথমবারের মতো রাশিয়া যুদ্ধে কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করল। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে এক পোস্টে জানায়, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি কঠিন হলেও তাদের সেনারা এখনও ক্রুস্কে অবস্থান করছে এবং রাশিয়ার বেলগরদ অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে গেল শুক্রবার মস্কোয় ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সঙ্গে বিনা শর্তে আলোচনায় বসার প্রস্তুতি আবার স্পষ্ট করেছে পুতিন। এর মধ্যে ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 15 মিনিটের গোপন বৈঠকে জেলেনস্কি স্পষ্ট করে জানিয়ে দেন, যুদ্ধ শেষ করতে চাইলে প্রয়োজন পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি। ট্রাম্পের কাছে সহযোগিতারও আশ্বাস চান তিনি। উভয় পক্ষই এ আলোচনাকে গঠনমূলক বলে বিবৃতি দিয়েছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার জন্য রাশিয়াকে দায়ী করে যুদ্ধবন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞার পাশাপাশি পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে। মুনাফার জন্য এফডি ট্রান্সফারে কোনো সমস্যা দেখছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা। অন্য ব্যাংকে টাকা সরানোতে নিয়মের ব্যত্যয় না হলেও ছিল প্রক্রিয়াগত ভুল, মন্তব্য মাহবুব আনামের। কানাডার জাতীয় নির্বাচনে চলছে আগাম ভোট গ্রহণ। এরই মধ্যে ৭৩ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সোমবারের ভোটকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে জনপ্রিয়তায় পিছিয়ে থেকে লিবারেল পার্টির আবারও বাড়ছে সমর্থন। কানাডার জাতীয় নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। র্যালি সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে চলছে আগাম ভোট। এবার রেকর্ড ৭৩ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় প্রায় 25% বেশি। সোমবার কানাডার ৩৪৩টি আসনে অনুষ্ঠিত ভোট গ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রধান প্রার্থী, লিবারেল নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো। ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক প্রধান কার্নি অভিজ্ঞ অর্থনীতিবিদ। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা কমানোর কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেন। অন্যদিকে দীর্ঘদিনের রাজনীতি কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সঙ্গে সমঝোতার কথা উল্লেখ করেন। বর্তমানে কানাডার নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও বসতি সংকটের জন্য লিবারেল পার্টির নেতাদের দুষছেন তিনি। দুই নেতার ভিন্নধর্মী পটভূমি এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের মতো কানাডায়ও ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতি অনুসরণ করে। এতে প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন, এমনকি মোট ভোটের 50% না পেলেও। যে দল এককভাবে অথবা অন্য কোনো দলের সমর্থন নিয়ে হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা পরবর্তী সরকার গঠন করবে এবং দলের নেতা প্রধানমন্ত্রী হবেন।
ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে কানাডায় জাতীয়তাবাদী আবেগ জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য বর্জন ও ভ্রমণ বাতিলের ঘটনা বেড়েছে। এতে করে জনপ্রিয়তায় পিছিয়ে থাকা লিবারেল পার্টি আবারও সমর্থন ফিরে পেতে শুরু করেছে। নির্বাচনী সমীকরণ নতুনভাবে গড়ে উঠেছে বলে জানিয়েছে গণমাধ্যম। সবশেষ জনমত জরিপে লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। চূড়ান্তভাবে কানাডীয় ভোটাররা কাকে তাদের নেতৃত্বের দায়িত্ব তুলে দিবেন তা জানা যাবে কদিন পরেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজেদের নৌশক্তির জানান দিল। বিভ্রাট আর প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও ভবিষ্যতের ছোঁয়া পেয়েছে কিউবা। হাভানার ডোনা এলিসিয়া রেস্তোরাঁয় এখন খাবার পরিবেশন করছে একটি রোবট। গ্রাহকদের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। প্রযুক্তিতে ধীরে ধীরে এগিয়ে যাওয়া কিউবার একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশন করে গ্রাহকদের চমকে দিচ্ছে একটি রোবট। আছে ডিজিটাল মেনুর ব্যবস্থাও। কিউবার রাজধানী হাভানার ডোনা এলিসিয়া রেস্তোরাঁয় এখন শুধু খাবারের স্বাদই নয়, প্রযুক্তির ছোঁয়াতেও হয়ে উঠছে শহরটির নতুন আকর্ষণ। শুধু খাবার পৌঁছানোই নয়, কৃত্রিম ভদ্রতা দেখিয়েও গ্রাহকদের মন জয় করে নিচ্ছে রেস্তোরাঁর নামে নামকরণ করা রোবটটি। 7 বছর আগে চালু হওয়া ডোনা এলিসিয়া রেস্তোরাঁয় প্রথমে টেবিল ভিত্তিক ট্যাব ব্যবহার শুরু করে। পরে যোগ হয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস অ্যালেক্সা। টেবিলের স্ক্রিনে ডিজিটাল মেনুর পাশাপাশি রয়েছে স্বয়ংক্রিয় দরজার সুবিধাও। আর এখন সবচেয়ে বড় আকর্ষণ রোবট ওয়েটার, যে নিজেই খাবার টেবিলে পৌঁছে দেয়। গ্রাহকেরা বলেন, রোবটের পরিবেশন দেখে মনে হয় তারা কোনো অ্যানিমেটেড সিনেমার ভেতর রয়েছেন। রোবট এসে আমাকে খাবার দিল, হাত মেলালো, বিদায় জানালো, পুরোটাই যেন সিনেমার মতো। বিদেশি অতিথিরাও বেশ মুগ্ধ রোবটের এই খাবার পরিবেশন দেখে। জাপানি এক পর্যটক বলেন, স্প্যানিশ ভাষা না জানলেও টাচ প্যানেলের মাধ্যমে সহজেই খাবার অর্ডার করা যায়। প্রযুক্তি নির্ভর এই সেবায় বাড়তি স্বাচ্ছন্দ্য পেয়েছেন তিনি। বাচ্চা বুড়ো অনেকেই সেলফিও তোলেন ডোনা এলিসিয়ার সঙ্গে। আমার খুবই ভালো লাগছে। ভাষা জানার দরকার নেই, সবকিছু টাচ প্যানেলে করা যায়। এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে রেস্তোরাঁটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে। যদিও বিদ্যুৎ সংকট আর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জাপানকে পেছনে ফেলে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অব ইকোনমিক্সের অ্যানালাইসিসের নতুন পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। জাপানকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিসের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন অঙ্গরাজ্যটি এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। নতুন প্রকাশিত পরিসংখ্যানে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। IMF এর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের জিডিপি বর্তমানে $29.18 ট্রিলিয়ন, চীনের $18.74 ট্রিলিয়ন এবং জার্মানির $4.65 ট্রিলিয়ন। আর তালিকায় 4র্থ স্থানে থাকা ক্যালিফোর্নিয়ার জিডিপি বর্তমানে $4.10 ট্রিলিয়ন, যেখানে জাপানের জিডিপি দাঁড়িয়েছে $4.01 ট্রিলিয়ন। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছে না, বরং গতিপথ নির্ধারণ করছে। তবে এই উন্নয়ন যাত্রা সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করে দেন তিনি। যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি খাতে ক্যালিফোর্নিয়ার বড় অবদান রয়েছে। দেশটির 2 বৃহত্তম সমুদ্রবন্দরও সেখানেই অবস্থিত। বিশ্ব বাণিজ্যের কেন্দ্রও বলা হয় যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়াকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 2025 সালের পবিত্র হজ উপলক্ষে মক্কার আরাফাতের ময়দান থেকে প্রদত্ত খুতবা বিশ্বের মানুষের জন্য 20টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। সৌদি সরকার জানিয়েছে, মুসলিম উম্মাহ এবং মানবতার কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ সরাসরি হজের মূল বার্তা বুঝতে পারেন। সৌদি আরব থেকে এ নিয়ে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদন। পবিত্র হজ উপলক্ষে এবছর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এবারের আরাফার দিনে প্রথমবারের মতো একযোগে 20টি ভাষায় সরাসরি পবিত্র হজের খুতবা সম্প্রচার করা হবে।
এ বিষয়ে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, মুসলিম উম্মাহর ঐক্য ও মানবতার কল্যাণে হজের খুতবাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই 20টি ভাষার তালিকা রয়েছে ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, চীনা, তুর্কি, রুশ, হাউসা, বাংলা, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, অ্যামহিয়ারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালয়ালম, ফিলিপিনো এবং জার্মান। হারামাইন শরীফাইন অ্যাফেয়ার্স বিভাগের সহযোগিতায় তৈরি করা হয়েছে উচ্চমানের অনুবাদক টিম। আধুনিক প্রযুক্তির সহায়তায় খুতবার তাৎক্ষণিক অনুবাদ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হবে। টেলিভিশন চ্যানেল, অনলাইন স্ট্রিমিং, রেডিও এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও শ্রোতারা তাদের নিজস্ব ভাষায় খুতবা শুনতে পারবেন। সৌদি কর্মকর্তারা বলছেন, ইসলামের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই এমন ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অনেকে বলছেন এটি হজের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নিয়মের কোনো ব্যত্যয় না ঘটলেও প্রক্রিয়াগত ভুল ছিল বলে মনে করেন ফাইন্যান্স কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুব আনাম। বেশিরভাগ সিদ্ধান্ত কমিটি পুনর্গঠনের আগে নেয়, এর কোনো কিছুই তার জানা ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে অভ্যন্তরীণ অডিট বিভাগের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষেই ফাইলে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানতের খবর জানেন না এমন কেউ বাংলাদেশে আছেন বলে মনে হয় না। সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কল্যাণে 900 কোটি টাকার গল্প শোনেননি এরকম কেউই নেই। এবার সেই টাকা নিয়েই বিপাকে বোর্ড। বিসিবির দাবি 5 আগস্টের পর থেকে বোর্ডের আর্থিক বিষয়াদি নিজ হাতে তদারকি করছেন নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। কোনো 9-6 যেন না হয় তাই নিজেই দেখাশোনা করছেন সমস্ত লেনদেন। সেই ধারাবাহিকতায় 250 কোটি টাকা কয়েকটি ব্যাংক থেকে ভিন্ন ভিন্ন ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। মূলত অতিরিক্ত ইন্টারেস্ট পাওয়ার কারণেই এই পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বোর্ড। তবে প্রশ্ন উঠছে সেখানেই, কারণ এই পুরো কার্যক্রমের ফাইলে ফিনান্স কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের স্বাক্ষর থাকলেও তারা এসব সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি মাহবুব আনামের। মূলত অভ্যন্তরীণ অডিটের পর তাদের হাতে ফাইল আসায় আগে পিছে কিছু আর চিন্তা করেননি তারা। বিসিবির সকল পেমেন্ট পদ্ধতি, চেক, ব্যাংক ডকুমেন্ট মিনিমাম 2টো গ্রুপ থেকে সই হয়। একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। এক ব্যাংক থেকে টাকা সরিয়ে অন্য ব্যাংকে টাকা রাখা আইনগতভাবে ভুল নয়, কিন্তু যে প্রক্রিয়ায় ঘটনাটি ঘটেছে প্রশ্ন উঠছে সেটা নিয়ে। তবে এ বিষয়ে কোনো দায় নিতে নারাজ ফিনান্স কমিটি, কারণ 25শে জানুয়ারি এই কমিটি গঠনের আগেই নাকি শেষ হয়েছিল সকল কার্যক্রম। জানুয়ারির 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। 250 কোটির 118 কোটি টাকাই রাখা হয়েছে দুটো ব্যাংকে, আর বাকি টাকা ভাগ হয়েছে 12 ব্যাংকে। স্বাভাবিকভাবেই এই দুটো ব্যাংক নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর, কিন্তু মাহবুব আনামের দাবি ইন্টারেস্ট বেশি পাওয়ার কারণেই সেখানে গিয়েছে বিসিবি, যদিও নিরাপত্তার প্রশ্নে আবার নিরুত্তর বিসিবি পরিচালক। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির এফডি অন্য ব্যাংকে সরানোর ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পাশে পাচ্ছেন সভাপতি ফারুক আহমেদ। আগের তুলনায় নতুন ব্যাংকে মুনাফা বেশি পাওয়ায় অর্থ ট্রান্সফারকে ইতিবাচকভাবে দেখছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ইস্যুতে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলেছে মন্ত্রণালয়। তবে এই অর্থ ট্রান্সফারে কোনো বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা ছিল কিনা সে বিষয়ে মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি। কারো অনুমতি ছাড়া বিসিবির অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। একটি সংবাদ মাধ্যমের অর্ধ সত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো হয় সামাজিক মাধ্যমে। বোর্ড সভাপতিকে হেয় করতে টার্গেট করে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয় সামাজিক মাধ্যমে, যাতে ভক্তদের মাঝে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে।
অনুসন্ধানে বেরিয়ে আসে আসল ঘটনা। মূলত পাপন নিয়ন্ত্রিত বোর্ডের পরিচালকরা ব্যক্তি স্বার্থে পছন্দের ব্যাংকে এফডি রেখেছিল, যেখানে বিসিবি স্বল্প মুনাফা পেলেও পরিচালকরা পেতেন মোটা অঙ্কের টাকা। তাছাড়া ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ। ফারুক আহমেদ সেই অর্থ রেখেছেন তুলনামূলক ভালো ব্যাংকে, বেড়েছে মুনাফার পরিমাণও, যেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও। অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে। বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7 to 8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11 to 12%। এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। বিভ্রান্তিকর সংবাদে আরও প্রকাশ করা হয় পরিচালকদের অনুমতি ছাড়াই নাকি অর্থ অন্য ব্যাংকে নিয়েছেন ফারুক আহমেদ। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ফিনান্সিয়াল কমিটির অনুমোদনে অন্য ব্যাংকে নেওয়া হয় অর্থ, যার সিগনেটরি বোর্ড সভাপতি নিজেও নন। তবে এই অর্থ স্থানান্তরের বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে মন্ত্রণালয়। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোকেও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে ভালো ব্যাংকে রাখার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আবারও শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। 1 ডিমেরিট পয়েন্ট ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ককে, যার কারণে তিনি খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ। মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে ওয়াসি সিদ্দিকের বলে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। আম্পায়ার আউট দিলেও বেশ কিছুটা সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন এই ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ শেষে তাকে শাস্তি হিসেবে 10,000 টাকা জরিমানা ও 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। শাস্তি কমার সুযোগ ছিল মোহামেডান অধিনায়কের, কিন্তু সেই সুযোগ নেননি হৃদয়। মোট 8 ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মোট 4 ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়। এর ফলে আগামী মঙ্গলবার ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে হৃদয়কে ছাড়াই মাঠে নামার শঙ্কায় মোহামেডান। তবে এই নিষেধাজ্ঞা এবারেই লিগেই কার্যকর হবে কিনা সেটাই বড় প্রশ্ন। শুক্রবার বিসিবি জানায় হৃদয়ের আগের নিষেধাজ্ঞার বাকি অংশ কার্যকর হবে 1 বছর পর। একই ডিমেরিট পয়েন্টের ধারায় নিষেধাজ্ঞা এখন এই লিগে কার্যকর করার সুযোগ আছে কিনা এই জটিল সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসবে টেকনিক্যাল কমিটি। বোর্ড পরিচালকদের অপেশাদারিত্বের কারণেই জল ঘোলা হয়েছে তাওহিদ হৃদয় ইস্যুতে। টেকনিক্যাল কমিটির উপর হস্তক্ষেপ না করে নিজেদের সিদ্ধান্তে অটল থাকলে এমন সমস্যার সৃষ্টি হতো না বলে মনে করেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। ডিপিএলে আম্পায়াররা আগের চেয়ে বেশি স্বাধীন বলেও মন্তব্য করেছেন তিনি। বিসিবিকে কার্যকর করতে দ্রুততম সময়ে নির্বাচনের বিকল্প দেখেন না এই ক্রিকেট সংগঠক। মাঠের খেলায় সন্তোষজনক পারফরমেন্স হোক বা না হোক, মাঠের বাইরের নাটকীয়তায় কখনোই পিছিয়ে থাকে না বিসিবি। এই যেমন তাওহিদ হৃদয়ের ইস্যুতে ক্রিকেট বোর্ডের ক্রমাগত পাল্টাতে থাকা অবস্থান হাস্যরসের জন্ম দেয় ক্রিকেট পাড়ায়। আইসিসি এলিট প্যানেল ও দেশসেরা আম্পায়ার সৈকতের সঙ্গে হৃদয়ের বিতর্কে জড়ানোটা ক্ষুণ্ণ করেছে ঘরোয়া ক্রিকেটের ভাবমূর্তি। অতীত বদলে যখন সংস্কারের কথা বলা হচ্ছে, তখন তরুণদের এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট সংশ্লিষ্টরা। একটা ম্যাচ জিততে হবে, 10 ওভারে খেলা শেষ করতে হবে, 20 ওভারে খেলা শেষ করতে হবে। ম্যাচ রেফারি কিন্তু তখন কোনো রিপোর্টও দেওয়ার সাহস পায়নি। তো সুতরাং ক্রিকেটটাকে যদি বাঁচাতে হয়, খেলা দেশকে যদি আমরা ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, তাহলে আমাদের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তবে এই বিতর্ক এত বড় আকার ধারণ করার পেছনে ক্রিকেট কর্তারা দায় দিচ্ছেন বর্তমান নীতি নির্ধারকদের। টেকনিক্যাল কমিটির ওপর বোর্ড পরিচালকরাই হস্তক্ষেপ করছে বলে মনে করেন এই সাবেক পরিচালক। বর্তমান কমিটিতে থাকা অনেকেরই ক্রিকেট বোর্ড চালানোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যারা বোর্ড পরিচালনা আর কোচ হওয়া কিন্তু এক কথা নয়। বোর্ড পরিচালনা করতে হলে অনেক পেশাদারিত্বের পরিচয় দিতে হয় এবং অনেক অভিজ্ঞতা লাগে। এই জিনিসগুলি ওনাদের ভিতরে ছিল না। সুতরাং এখানে যে সিদ্ধান্তগুলি নিচ্ছে সেটা কিন্তু একটু অপেশাদারিত্ব হয়ে যাচ্ছে। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেওয়া শাস্তি দেওয়া বা কমানো, এবং এটা তাদের ভিতরে সীমাবদ্ধ থাকলে আর কোনো জটিলতা হতো না। এটার উপর যখন হস্তক্ষেপ করা হয়েছে, আমাদের বোর্ড কর্মকর্তারা যখন হস্তক্ষেপ করেছে, তখনই কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে। কেবল হৃদয় ইস্যু নয়, দায়িত্ব গ্রহণের পর থেকে নানান ইস্যুতে নতুন বোর্ডের দুর্বলতা দেখা গেছে একাধিকবার। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে নির্বাচিত আর পূর্ণ সদস্য ছাড়া এত বড় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। একটা পরিচালক একটি কমিটি চালাতে হিমশিম খায়। সেক্ষেত্রে একজন 3-4টা কমিটি নিয়েছে। নির্বাচিত বডি আসলে, গণতান্ত্রিক প্রক্রিয়া একটি বডি আসলে, তখন অটোমেটিক বোর্ড অনেক ভালো চলবে। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এর মধ্যে ভোটের মাঠের হিসেব নিকেশও শুরু হয়ে গেছে ক্রিকেট কর্তাদের মাঝে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পিএসএল খেলতে পাকিস্তান গেলেন নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে রোমাঞ্চিত তিনি। পিএসএলের মঞ্চে টাইগার পেসারকে দেখতে মুখিয়ে আছে পাকিস্তানিরাও। তবে প্রশংসাবাণী শুনে মনোযোগে ব্যাঘাত ঘটাতে চান না নাহিদ, শিখতে চান পাকিস্তানি পেসারদের কাছ থেকে। ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের স্মৃতি নাহিদ রানার জন্য স্পেশাল। এর আগেও দেশটিতে খেলতে গেছেন, তবে সেবার আর এবারের বিষয় আলাদা। আগেরবার জাতীয় দলের হয়ে ইয়াং ট্যালেন্ট তকমা নিয়ে গিয়ে টেস্ট সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের, আর এবার পিএসএল খেলতে গেলেন তারকা তকমা নিয়ে, টাইগার স্পিড স্টার, দ্য 150 কিলোমিটার ম্যান। পিএসএল এর শুরু থেকেই নাহিদ রানাকে নিয়ে চলছে আলোচনা, তবে সেসব নিয়ে ভেবে অতি পুলকিত হতে চান না তিনি, চান না বাড়তি চাপ নিতে। ভালো লাগতেছে যে প্রথমবার যেহেতু বিদেশে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, অবশ্যই এটা নতুন এক্সপিরিয়েন্স। লক্ষ্য কখন আগে থেকে টার্গেট করি না, জাস্ট চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার চেষ্টা করি। প্রশংসাগুলো আমি যতবারই কম দেখি, কারণ প্রশংসা হচ্ছে মানুষের ভিতরে স্যাটিসফাই নিয়ে চলে আসে। সব জিনিস যত পারি কম দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে একটাই চাইবো, যাতে তারা আমার জন্য দোয়া করে, যাতে আমি সুস্থ থাকি। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ, যে দলের ক্যাপ্টেন বাবর আজম। রান খরা নিয়ে বেশ চাপে আছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক। পিএসএল-এ তার দল জালমিও 5 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে রেসে খানিকটা পিছিয়ে। ক্যাপ্টেনের মুখে হাসি ফেরাতে চাইবেন নাহিদ। পেস বোলিংয়ের সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে দেশে, সেখানের অভিজ্ঞতা নিজের বোলিংয়েও কাজে লাগাতে চাইবেন। আমি চেষ্টা করবো যে পাকিস্তানে অনেক লিজেন্ডারি বলার আছে, লিজেন্ডারি বলারদের কাছ থেকে নতুন কিছু শেখার এবং নতুন কিছু শেখার। পছন্দ তো সবারই, তবে বাবর আজম ব্যাটসম্যান হিসেবে ভালো। তবে পেশোয়ার জালমিতে রয়েছেন আরেক স্পিডি পেসার আলজারি জোসেফ। ক্যারিবীয় ফাস্ট বোলার 5 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। অনেকেরই ধারণা একাদশে জায়গা পেতে জোসেফের সঙ্গে কম্পিট করতে হবে নাহিদকে। যদিও 9-এর ওপর ইকোনমি যে বোলারের, তাকে নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগার এক্সপ্রেস। নিজে কারোর সাথে কম্পারিজন করি না, নিজের সাথে নিজের করার চেষ্টা করছি। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে মুগ্ধ পিএসএল। এবার পেশোয়ার জালমিতে গতির ঝড় তোলার অপেক্ষায় আরেক বাংলাদেশি নাহিদ রানা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। তো আর অবসাদে বিষণ্ণ মন, আপন মুগ্ধতা দিয়ে নিমেষে এসব দূর করে দিতে যেন অপেক্ষায় থাকে সশীলজ। ময়মনসিংহ নগরীর এই প্রাচীন স্থাপত্যে রয়েছে চোখ জুড়ানো সব আয়োজন। জমিদার আমলের বিরল সব স্থাপত্য আর সবুজে ঘেরা চারদিকে প্রশান্তির খোঁজে ছুটে যান সব বয়সী নারী পুরুষ। তবে সংস্কারের মাধ্যমে সশীলজকে আরও দৃষ্টিনন্দন করার দাবি তাদের। হোসেন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন উবায়দুল হক। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনো রয়ে গেছে তাদের স্মৃতিবিজড়িত অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। এমনই একটি ময়মনসিংহের এই সশীলজ। 9 একর জমির উপর দ্বিতল ভবনটি জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর একটি কীর্তি।
লালচে ইট আর হলদে দেয়ালের ঐতিহাসিক ভবনটি 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন সূর্যকান্ত আচার্যের দত্তক ছেলে ও পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। 1911 সালে নবীন জমিদারের প্রয়াসে শশীলজ হয়ে ওঠে অনিন্দ সুন্দর, অপরূপ। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঠিক বিপরীতে শশীলজটির প্রধান ফটক থেকে দুই দিকে রাস্তা মিলেছে প্রাসাদের মূল ভবনে। প্রাসাদের মার্বেল পাথর, কারুকার্য, শৈল্পিক সব জিনিসপত্র যেমন চোখে এনে দেয় প্রশান্তি, তেমনি প্রতিটি ঘরে থাকা ঝাড়বাতি এনে দেয় ভিন্ন অনুভূতি। প্রাসাদের 3টি কক্ষ ব্যবহার হচ্ছে জাদুঘর হিসাবে। ভবনটির পেছনে সবুজ ঘাসের আঁচল পাতা উঠানের সামনে আছে একটি বিশাল পুকুর। মার্বেল পাথরের পুকুর ঘাটে রয়েছে দ্বিতল বিশিষ্ট স্নানঘর। শশীলজের সৌন্দর্য দেখতে দিন দিনই ভিড় বাড়ছে দর্শনার্থীর। প্রতিদিন গড়ে প্রায় 700 দর্শনার্থী আসেন শশীলজে, আসেন বিদেশিরাও। এই শশীলজের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে ঐতিহ্য, ঐশ্বর্য ও সৌন্দর্য। জমিদার আমলের কারুকাজ আর ছায়াশীতল পরিবেশে একটুখানি প্রশান্তি পেতে এখানে ছুটে আসেন সব বয়সী নারী পুরুষ। তবে এটি সংস্কার করা হলে এখানে লোক সমাগম আরও বাড়বে বলে মনে করেন দর্শনার্থীরা। মুক্ত একটু শান্তির হাওয়ার জন্য মানুষ এখানে আসে। পুকুরটা আছে, এখানে বসলে বাতাস বলে নেই, মানে পুরাতন নিয়ে দেখলেও তো ভালো লাগে। আর একটু উন্নত করলে আরও মানুষজন এখানে আসবে। সংশ্লিষ্টরা বলছেন শশীলজ সংস্কারে প্রকল্প অনুমোদন হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। শশীলজের পুরানো আদল এবং সংস্কার সংরক্ষণের জন্য ইতিমধ্যে একটা প্রকল্প অনুমোদন হয়েছে। আশা করি আগামী অর্থ বছরে এর সংস্কার সংরক্ষণের কাজ শুরু হবে। 1952 সাল থেকে শশীলজটি নারী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে এলেও 2015 সালের 4 এপ্রিল জাদুঘরে রূপান্তরের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 2019 সালের সেপ্টেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শশীলজ প্রাসাদ ও জাদুঘর। প্রতি বছর 1 থেকে 1.5 লাখ দর্শনার্থীর সমাগম ঘটে শশীলজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত নির্বাচনের পক্ষে বেশিরভাগ বামপন্থী দল। মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ সিপিবির। সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সিলেট বিমানবন্দর থেকে আজ শুরু কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ভূমিকা রাখবে ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বাড়াতে। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। 22 ধরনের লাইসেন্সিং ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে আসা হচ্ছে 3টি স্তরে। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।